আপনি যদি 2 বেলা না খেয়ে থাকেন তাহলে কেউ আপনাকে খেতে দিতে আসবে না। কিন্তু কোনোভাবে আপনি যদি একটু উপরের দিকে উঠতে চান তখন দেখবেন আপনাকে টেনে নামানোর মানুষের অভাব নেই। আপনার যদি অন্যের ভালো দেখার মতো মন মানসিকতা থাকে তাহলে সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন। তো মানুষের কথায় কান না দিয়ে সৎ পথে থেকেও কিন্তু অর্থ উপার্জন করা যায়, কারণ নিজের ভালো আর নিজের পরিবারের ভালোটা দেখার দায়িত্ব আপনার বা আমার নিজেরই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত কয়েকদিন ধরে আসলে সেইভাবে কোনো লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না। আমি বা আমার সংসারের কাজ দুইটাই এখন বর্তমান সময়ে খুবই এলোমেলো। তো সেই এলোমেলো কাজগুলোই আজকের ভিডিওতে খুব সুন্দর করে গুছিয়ে নেব। প্রত্যেকটা গৃহিণীর সকালটা শুরুই হয় সংসারের এলোমেলো কাজগুলো গোছানোর মাধ্যমে, কিন্তু বর্তমান সময়ে আমার ঘরে পুরো সংসারের কাজই এলোমেলো অবস্থায় আছে। আসলে যদি সংসারের কাজে প্রতিদিন 1 ঘন্টা খুব সুন্দর করে সময় দেওয়া যায় তাহলে কিন্তু ঘরের কাজগুলো গুছিয়ে নিতে খুব একটা আসলে কষ্টও হয় না, পরিশ্রমও হয় না। আজকে সকাল থেকে বাহিরের ওয়েদারটা এত সুন্দর ছিল, একেবারে আমি বলবো মন ভালো করা ওয়েদার। আসলে বৃষ্টির একরকম সৌন্দর্য, কিন্তু বৃষ্টি আসার যে আগের মুহূর্তটা, এই সৌন্দর্যটা আমাকে আসলে বরাবরই মুগ্ধ করে। এই সময়টা আমার কাছে এত বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয় একেবারে চারপাশ আল্লাহ তাআলার রহমতপূর্ণ। তো যাই হোক, এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সেদিন এমএন ব্লগ থেকে আমাদের নাসরিন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে শিশির, তুমি যখন ভিডিওতে বলো প্লিজ একটা লাইক দিবেন, তখন না আমার কাছে খুব বেশি মায়া মায়া লাগে, লাইক না দিয়ে থাকতে পারি না। তো আপুর এই কমেন্টটা পড়ে কিন্তু আমি খুব হেসেছি আর মনে মনে ভাবছিলাম, আল্লাহ তুমি নাসরিন আপুর মতো সব আপু ভাইয়াদের মন নরম করে দাও, আমার যেন লাইক চাইতে দেরি হয়, আপু ভাইয়াদের যেন লাইক দিতে দেরি না হয়। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মধ্যবিত্ত সংসারের ঘুরে ফিরে কাজকর্ম কিন্তু একই রকম। তো সেই এলোমেলো কাজগুলো একটু একটু করে ঘরের গুছিয়ে নিচ্ছি। ছোট্ট সংসার টিপটপ করে গুছিয়ে রাখার যে টিপস ভিডিওগুলো আপুরা শেয়ার করেন, আমি কিন্তু প্রত্যেকটা আপুর ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখি, সেখান থেকে আসলে শেখার চেষ্টা করি, আমার নিজের সংসারেও সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। এই তো নিজের অল্প স্বল্প বুদ্ধি আর আপুদের ছোটোখাটো টিপসগুলো কাজে লাগিয়ে নিজের সংসারটা কোনো রকমে চালিয়ে নিচ্ছি। ঈদের আগে ইচ্ছা ছিল ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করব, তো একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব। তো ডাইনিং টেবিলের উপরের সাইডটা তো সবসময় পরিষ্কার করা হয়, কিন্তু এর যে ভেতরের অংশটা, এটা কিন্তু গ্লাসটা একেবারে সরিয়ে না নিলে হয়তো বা ভেতরে কাপড় দিয়ে একটু ঝাড়া মোছা করে আনা যায়, কিন্তু খুব ভালোভাবে আসলে টেবিলটা পরিষ্কার করা যায় না। এই যে কোনায় কোনায় যে ধুলাগুলো আটকায়, এগুলো কিন্তু পরিষ্কার হয় না। তো সুযোগ বুঝে সাফানের বাবাকে দিয়ে এটা পরিষ্কার করে নিয়েছি, কারণ এত ভারী গ্লাস আমার পক্ষে একা নাড়াচাড়া করা সম্ভব না। একটা সংসার আপনি একা একা নিজে যতই পরিপাটি রাখতে চান না কেন, আসলে একার চেষ্টায় কিন্তু কিছুই হয় না। পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তারা যদি একটু হেল্পফুল না হন তাহলে কিন্তু আসলেই সংসারটা গুছিয়ে রাখা সম্ভব না। যেদিন ঘরে বাড়তি কাজ থাকে সেদিন আসলে রান্নাবান্নাতে আমি একেবারেই অলসতা করি না, খুব তাড়াতাড়ি রান্নাগুলো বসিয়ে দেই। তো পুঁই শাকগুলো যেহেতু আমি ভাপ দিয়ে পানি ফেলে রান্না করব, তো এটা ভাপে বসিয়ে দিয়ে আমি বাদবাকি কাজগুলো করার জন্য এসেছি। তো ডাইনিং টেবিলটা নতুন করে সাজানোর জন্য আমাদের হেলেনাপুর পেজ থেকে আমি একটা টেবিল ক্লথ অর্ডার করেছিলাম। হেলেনাপুর পেজের টেবিল ক্লথ আর রানারগুলো এত বেশি সুন্দর, আসলে অনেকক্ষণ চোখে লেগে থাকার মতো। তো আমি যখন এই টেবিল ক্লথটা অর্ডার করেছিলাম, মানে ভিডিও দেখেই তো অর্ডার করেছি, কিন্তু আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম এটা আসলে এক্সপেকটেশনের থেকেও অনেক বেশি সুন্দর ছিল। আসলে অনলাইনে কেনাকাটা করলে আমাদের মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায় যতক্ষণ না পর্যন্ত জিনিসগুলো আমাদের হাতে পৌঁছায়। কিন্তু হেলেনাপুর পেজের প্রত্যেকটা টেবিল ক্লথ, রানার, এগুলোর প্রতি যে এক্সপেকটেশন লেভেল,
এটা আসলে আমার মনে হয় না কখনোই নিচে নামবে। আপু কিন্তু একেবারে সরাসরি নিজে এই প্রোডাক্টগুলো চায়না থেকে ইম্পোর্ট করে থাকে। তো আমি যে টেবিল ক্লথটা নিয়েছি এটার মধ্যে কিন্তু হোয়াইট কালারেরও ছিল। তো হেলেন আপু আমাকে বলছিল শিশির তুমি হোয়াইট কালারেরই নাও। তো আসলে আমি এর আগে যে টেবিল ক্লথটা ইউজ করছিলাম ওটাও কিন্তু সাদার মধ্যেই ছিল। তো আমি চাচ্ছিলাম এই লুকটার যেন একটু পরিবর্তন আসে, তো সেই জন্যই কিন্তু এই কালারটা নেওয়া। আমার টেবিলে বিছানোর রানারটা যেহেতু রেড কালারের, তো গোল্ডেন কালারটাকে খুব সুন্দর করে ডমিনেট করবে, তো এই জন্যই কিন্তু আমার এই কালারটা নেওয়া। তো দেখেন বিছানোর পর কিন্তু অসম্ভব রকম সুন্দর লাগছে দেখতে। তো যারা যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু হেলেন আপুর পেজ থেকে একেবারে চোখ বন্ধ করে কোয়ালিটিফুল এই ক্লথগুলো নিতে পারবেন। অনেক আপুরাই কিন্তু আমাকে নক দিচ্ছিলেন টেবিল ক্লথের জন্য, তো তারা কিন্তু আপুর পেজটা একটু ভিজিট করে দেখতে পারেন। আজকের ভিডিওতে কমেন্ট করলে হেলেন আপুর কমেন্টটা আমি পিন করে দেব। ডাইনিং টেবিলটা যেহেতু সুন্দর করে সাজিয়েছি, তো ভাবলাম যে শু র্যাকের উপরটাও একটু যাতে তুলি। মানে এই শু র্যাকের উপরের জন্য কিন্তু আমি একটা রানার কিনেছিলাম, সেটা যে হারিয়ে গিয়েছে তো গিয়েছে, কোথায় যে গিয়েছে সেটা আসলে এখন পর্যন্ত খুঁজে পাইনি। আমার কাছে দুনিয়ার বুকে কষ্টের যদি কোনো কাজ থাকে সেটা হচ্ছে বাসার হারিয়ে যাওয়া কাপড় চোপড় খোঁজা। এই জিনিসটা আমার কাছে এত বেশি বিরক্ত লাগে। সংসারের কাজে আমরা মেয়েরা একটা সময় অভ্যস্ত হয়ে যায়, এক একটা দিন আমাদের এক এক রকমভাবে সাজানো থাকে। আমার কাছে এখন মনে হয় সংসার মানে এলোমেলো কাজ গোছানো, কিন্তু রেগুলার বেসিসে প্রতিদিন যদি কাজগুলো আসলে করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা এলোমেলো হয় না। এমনিতে আমার বাসায় যদি হঠাৎ করে কেউ আসে, আসলে কেউই আন্দাজ করতে পারে না আমার বাসায় ছোট বাচ্চা আছে, কারণ আমি সব সময় গোছানোর উপরেই থাকি। আসলে বাচ্চাদের কাজই এলোমেলো করা আর মায়েদের কাজ হলো সেগুলো গোছানো। কিন্তু গত একটা সপ্তাহ ধরে আমার বাসায় আসলে খুবই এলোমেলো অবস্থা ছিল। আগে যেমন রেগুলারলি একটা ধারায় কাজ করতে পারতাম, এখন কিন্তু সেই ধারাটাতে আসলে করতে পারি না। এরকম বিজনেসের কাজ থাকে, তারপর হচ্ছে ভিডিওর কিছু কাজ থাকে, তো সব মিলিয়ে আসলে মেনটেন করা সম্ভব হয় না। কিন্তু এখন আমি যেটা করি, মনে মনে পরের দিনের জন্য একটা টার্গেট নিয়ে নেই যে পরের দিন আমি এই কাজগুলো শেষ করবই করব। তো এরকম টার্গেট নিয়ে যদি আসলে 1-1.5 ঘন্টা ঘরে কাজ করা হয় তাহলে যে জমানো কাজগুলো এগুলোও কিন্তু আসলে খুব একটা পড়ে থাকে না, এগুলো সুন্দর করে সেরে নেওয়া যায়। তো বেডরুমের মধ্যে যে কার্পেটটা বিছানো ছিল সেটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এই গরমের মধ্যে আর কার্পেটটা বিছাবো না, এই গরমের মধ্যে আমি ওই রাগটাই বিছিয়ে রাখবো। কারণ কার্পেট মেনটেন করার থেকে আমার কাছে মনে হয় রাগগুলো মেনটেন করা অনেক বেশি সহজ। শীত বা গরম এখন কিন্তু আমি সবসময় অনেক সকালেই রান্নাটা শেষ করে ফেলার চেষ্টা করি, কারণ আমার হাতে যেহেতু বাড়তি অনেকটা কাজ থাকে। তো যেদিন ঘরের আবার বাড়তি কাজ করা হয় সেদিন কিন্তু আবার রান্নাটা এত তাড়াতাড়ি শুরু করতে পারি না। যেমন আজকে রান্না শুরু করতে একটু বেশি দেরি হয়ে গেছে, কারণ এই যে বাইরে এত গরম, বৃষ্টি হয় সঙ্গে সঙ্গে আবার রোদ উঠে এত প্রখরতা ছড়ায়, রান্নাঘরে ঢুকে রান্না করতে হবে এটা চিন্তা করলেই একেবারে মাথাটা ধরে যায়। অফ ক্যামেরায় রান্না করতে যতটুকু না সময় লাগে, অন ক্যামেরায় রান্না করে নিতে কিন্তু তার থেকে ডাবল সময় লাগে, সেটা আরও অনেক বেশি কষ্টের, অনেক বেশি প্যারাদায়ক। আমার কিচেনের আবার একটা সুবিধা আছে, এই যে জানালাটা দেখছেন এই সাইডটা কিন্তু সম্পূর্ণ খালি। তো যখন বাতাস ছাড়ে তখন কিন্তু কিচেনে বেশ ভালো রকম একটু বাতাস পাওয়া যায়। মৌলভীবাজার থেকে রেহেনা পারভিন আপুর সঙ্গে সেদিন আমার কথা হচ্ছিল। আপু একজন সাধারণ দর্শক। তো আপু বলছিলেন যে আপুর এলাকায় মানে সিলেটে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমাদের এদিকে আসলে তখন প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তো আপুকে বলছিলাম যে আপু আমাদের এদিকে কিছু ঝড় বৃষ্টি পাঠিয়ে দেন, এদিকে ঝড় বৃষ্টির খুব দরকার। এটা বলার সাথে সাথে আবার মনে হয়েছে ঝড় বৃষ্টির দরকার নাই, রোদই থাকুক, রোদ থাকলে আমি মশলা শুকাতে পারবো। আসলে আল্লাহর কাছে কি চাইবো এটা ভাবতে ভাবতে নিজেই মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। তো যাই হোক, একটা চুলাতে আমি ট্যাংরা মাছ দিয়ে ধুন্দল রান্না করছি, আর অন্য একটা চুলাতে আমি পুঁই শাক আলু দিয়ে ডাল দিয়ে রান্না করব। আলু ডাল দিয়ে পুঁই শাকটা মাখা মাখা রান্না করলে এত বেশি মজা লাগে আমার কাছে। তো সেদিন আমাদের সালমা আপু বলছিলেন যে গরম পড়েছে, এই গরমে রিচ ফুড খাওয়াটা এক ধরনের অপরাধ, রিচ ফুড খাওয়ার কথা চিন্তাই করা যায় না। আবার এদিকে কি দিয়ে কি রান্না করব এটাও একটা বহুত চিন্তার বিষয়, বাজারে ঘুরে ফিরে সেই সবজি একই।
এখানে হচ্ছে কিছু কাঁকরোল ভাজি করে নেব। তো এই কাঁকরোলগুলো কোনো কিছু দিয়ে ভাজি করব না, এমনি এমনি মশলা দিয়ে মেখে ভাজি করব। তো এই জিনিসটা সাফানের বাবা এভাবে খেতে খুব পছন্দ করে। তো বাবার দেখা দেখি মেয়েও খাওয়া শুরু করেছে, দেখাচ্ছে যে এমনি ভাত ছাড়াই খালি খালি খেয়ে ফেলে। বিয়ের আগে আমার বাবার বাড়িতে দেখতাম পুঁই শাকটা চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে বেশি খাওয়া হতো। এরকম আলু ডাল দিয়ে যে খাওয়া যায় এটা আসলে আমি জানতাম না, যেটা আসলে এই বাড়িতে আসার পরে জানতে পেরেছি। তো গতকাল রাতে সাফানের বাবাকে আমি বলছিলাম, আচ্ছা ট্যাংরা মাছ দিয়ে কি ধুন্দল খাওয়া যায় কিনা, কারণ আমি যতবার খেয়েছি চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। তো ওর বাবা আবার বলছে যে তোমার এই সমস্ত প্রশ্নের কারণে আমার অতিষ্ঠ অবস্থা। এটা আবার কেমন প্রশ্ন, কেন খাওয়া যাবে না? রান্না করলে অবশ্যই খাওয়া যাবে, খাওয়ার জিনিস দুইটাই। তো আমি তাকে বলছিলাম, এখন যদি আমি আলু দিয়ে দুধ দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করে রাখি, তুমি কি সেটা খাবে? তো সাফানের বাবা বলছে, এটা কি কেউ খায় কখনো? তো তাকে আমি বললাম যে জি, এই জন্যই বলেছি ট্যাংরা মাছ দিয়ে ধুন্দল দিয়ে খাওয়া যাবে কিনা। আপনাদের সঙ্গে ট্যাংরা মাছ আর ধুন্দুলের অনেক বড় হিস্ট্রি শেয়ার করলাম। এখন জারগুলো পরিষ্কার করে নেব। এই জারগুলো আসলে গরম পানিতে একটু সময় ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে নিলে ভালো হতো, কিন্তু আসলে সেই সময়টা পাচ্ছি না। আবার এইদিকে যে ময়লা হয়েছে সেটাও চোখের উপর সহ্য হচ্ছে না। তো এভাবেই ভীম লিকুইড দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমার সিঙ্কের অবস্থাটা খুবই খারাপ, এটা আমার নিজের চোখেও বারবার পড়ছে, কিন্তু আসলে আমার করার কিছুই ছিল না। গত ভিডিওতে আমাদের লিপি আপুও বিষয়টা আমাকে বলেই ফেলেছে যে শিশির তোমার সিঙ্কে কিন্তু হলুদ কালার হয়ে যাচ্ছে। তো আপু আমাকে একটা টিপস দিয়েছিলেন, সিঙ্কটা সুন্দর মতো পরিষ্কার করতে ডিটারজেন্ট নিয়ে একটা কচকচা কাগজ নিয়ে তারপর হচ্ছে ঘষে মেজে নিতে, তাহলে সিঙ্কটা আগের মতো আবার সুন্দর পরিষ্কার হয়ে যাবে, হলদেটে ভাবটা চলে যাবে। সত্যিই কিন্তু আপুর টিপসটা আমার কাজে লেগেছে। আমি একটা নুডলসের প্যাকেট দিয়ে ডিটারজেন্ট দিয়ে খুব সুন্দর করে ঘষা মাজা করে সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি। তো আমার মতো যাদের সিঙ্কটা একটু ডিসকালার হয়ে গিয়েছে তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, ম্যাজিকের মতো একটা ফল পাওয়া যায়। গত 1.5 সপ্তাহ ধরে আমার আর সাফানের বাবার উপর দিয়ে অনেক বেশি ধকল যাচ্ছে। বলতে গেলে মেয়েকে আসলে সেইভাবে সত্যি সময় দিতে পারছি না। তো এই কারণে নিজের ভিতরে কিন্তু একটা অপরাধ বোধ কাজ করছে। তো মেয়ে খুব বায়না ধরেছে সে টগি ওয়ার্ল্ডে যাবে। তো নিজেদের যেহেতু খুবই অপরাধী মনে হচ্ছিল, এই জন্য আম্মা জানের আবদারটা কিন্তু ফেলিনি, একেবারে হুটহাট ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মেয়েকে টগি ওয়ার্ল্ডে নিয়ে এসেছি খেলানোর জন্য। সারাদিন যতই কাজ করি না কেন, টাকা পয়সার পেছনে যতই দৌড়াই না কেন, মেয়েকে সময় দিতে না পারলে সত্যিই আমার বুকের ভিতরটা একেবারে দুমড়ে মুচড়ে যায়, অনেক বেশি অপরাধ বোধ কাজ করে। ঠিক একইভাবে ওর মুখে যখন হাসি দেখি তখন কিন্তু মনটা একেবারে ভরে যায়। আমার চ্যানেলে থাকা আপু ভাইয়া আন্টি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, আমার জন্য প্লিজ আপনারা একটু দোয়া করবেন, আমি যেন সব দিক মেনটেন করে সব সময় চলতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।